অ্যাকাউন্টসমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সমন্বয় সমূহ। তো তোমাদের প্রশ্নে হচ্ছে কুড়িন বা কুড়িন সঞ্চিতি নিয়ে একটা সমন্বয় থাকে, তারপরে হচ্ছে ভ্যাট নিয়ে, অনেক সময় ভ্যাট নিয়েও থাকে। এই গুরুত্বপূর্ণ দুটো সমন্বয় হচ্ছে আমরা সলভ করব। প্রথমে হচ্ছে কুড়িন সঞ্চিতির এর সমন্বয়টা আমরা দেখব। তো এখানে আমি দিয়েছি যে মোট কুড়িন বা অনাদায়ী পাওনা ৫,০০০ টাকা প্রাপ্য হিসেবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো মোট কুড়িনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা বা কুড়িনটা কি? যে টাকাটা হচ্ছে আমরা আমাদের দেনাদারের কাছ থেকে বা আমাদের প্রাপ্য হিসেবের কাছ থেকে যে টাকাটা কোনোভাবে আদায়যোগ্য না, সেটাকে হচ্ছে কুড়িন বা অনাদায়ী পাওনা বলে। তো মোট কুড়িনটা হচ্ছে পুরাতন কুড়িন তার সাথে নতুন কুড়িন যুক্ত করে এই হচ্ছে এখানে মোট কুড়িন দেওয়া আছে। তাহলে পুরাতন কুড়িন যদি ৩,০০০ হয় তাহলে নতুন কুড়িন কত? এই ৫,০০০ তো হচ্ছে মোট কুড়িন। মোট কুড়িন থেকে যদি আমরা পুরাতন যে কুড়িনটা, ঠিক আছে, আমাদের পুরাতন যে কুড়িন বা হচ্ছে অনাদায়ী পাওনাটা যদি আমরা বিয়োগ করি ৩,০০০ টাকা, তাহলে আমাদের নতুন কুড়িন যেটা সেটা বের হবে। তাহলে আমাদের নতুন কুড়িন হবে হচ্ছে ২,০০০ টাকা। তাহলে আমরা কুড়িনের সাথে নতুন কুড়িনটা যোগ করব, তারপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব। এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কিভাবে বের করব? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করার জন্য আমরা আমাদের প্রশ্নে যে প্রাপ্য হিসাব, রেওয়া মিলে তোমাদের যে প্রাপ্য হিসাব দেওয়া থাকবে, তো আমরা ধরলাম আমাদের প্রাপ্য হিসাব হচ্ছে ৮২,০০০ টাকা। এই ৮২,০০০ টাকা থেকে আমরা আমরা হচ্ছে আমাদের নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুড়িন বিয়োগ করব। তা আমাদের নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুড়িন কত? ২,০০০ টাকা। এই যে মোট কুড়িন হচ্ছে ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকা থেকে আমরা যদি পুরাতন কুড়িন, যেটা আমাদের রেওয়া মিলে যে কুড়িনটা দেওয়া আছে সেটা হচ্ছে পুরাতন, তো আমরা মোট কুড়িন থেকে আমাদের পুরাতন যে কুড়িনটা ৩,০০০ সেটা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে নতুন কুড়িন ২,০০০ টাকা। প্রাপ্য হিসাব যদি আমাদের ৮২,০০০ টাকা হয়, সেখান থেকে আমরা নতুন কুড়িন বা নতুন অনাদায়ী পাওনা ২,০০০ বিয়োগ করলে আমাদের আসছে ৮০,০০০। তো এই প্রাপ্য হিসাবের উপরে আমাদের হচ্ছে এই ৫% যেটা ধরতে বলছে, প্রাপ্য হিসাবের উপর ৫%, এই ৫% এবার ধরবো। তো আমাদের ৫% ধরলে আসবে হচ্ছে ৪,০০০ টাকা। ৮০,০০০-এর ৫% করলে আসবে হচ্ছে ৪,০০০ টাকা। এই ৪,০০০ টাকাটাই হচ্ছে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে আমাদের যোগ করতে হবে। এটা হচ্ছে বিশদ আয় বিবরণীতে কুড়িনের সাথে কুড়িন মানে পুরাতন কুড়িন হচ্ছে ৩,০০০, যেটা আমাদের রেওয়া মিলে থাকবে, তার সাথে আমরা নতুন কুড়িন যোগ করব এই ২,০০০, তারপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব ৪,০০০। আমরা বের করছি ৪,০০০, এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব ৪,০০০। তাহলে আমরা এই তিনটা যোগ করলে আমাদের আসবে ৯,০০০। এই ৯,০০০ টাকা যেটা আসবে, তার থেকে আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করব। যদি আমাদের প্রশ্নে আমাদের রেওয়া মিলে বা প্রশ্নে আমাদের যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, পুরাতন বলতে আমাদের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের রেওয়া মিলে থাকে সেটা হচ্ছে পুরাতন, সে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করে দিব। তা আমরা ধরলাম আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকা। তো এই ৩,০০০ টাকা যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমাদের হবে ৬,০০০ টাকা। তো এই ৬,০০০ টাকা এভাবে, এই ৬,০০০ টাকাটাই হচ্ছে আমাদের কি করতে হবে, এভাবে ক্যালকুলেশন করে আমাদের এভাবে করে এই ৬,০০০ টাকাটা আমাদের বিশদ আয় বিবরণীতে আমরা এভাবে করে দেখাবো। তারপর এটা ছিল বিশদ আয় বিবরণীর কাজ। এবার হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে আমরা প্রাপ্য হিসাব লিখবো। সে প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের রেওয়া মিলে যে প্রাপ্য হিসাব দেওয়া থাকবে ৮২,০০০ টাকা এখানে দেওয়া ছিল, তো ৮২,০০০ টাকা লিখবো। তারপর আমাদের তার থেকে আমরা বাদ দিব যে নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুড়িন। তো আমাদের নতুন কুড়িন কত? ২,০০০, সেই ২,০০০ বিয়োগ করব, তাহলে আমাদের ৮০,০০০। তার থেকে আমরা আবার বাদ দিব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কত বের করছিলাম? ৪,০০০ টাকা। তো এই ৪,০০০ বিয়োগ করব, তাহলে আমাদের যে প্রাপ্য হিসাব, যে আমাদের যে মোট প্রাপ্য হিসাব বা নিট প্রাপ্য হিসাব যেটা, সেটা বের হবে ৭৬,০০০। তারপরে তোমাদের হচ্ছে এভাবেও সমন্বয় থাকতে পারে যে কুড়িন সঞ্চিতি ৫,০০০ টাকায় উন্নীত করো। তো এখানে ছিল মোট কুড়িন। মোট কুড়িন মানে পুরাতন কুড়িন যোগ নতুন কুড়িন, ঠিক আছে? পুরাতন কুড়িনের সাথে নতুন কুড়িন যোগ করে তোমাদেরকে মোট কুড়িনটা দিয়ে দিয়েছে সমন্বয়ের মধ্যে। আর এখানে হচ্ছে বলতে পারে যে কুড়িন সঞ্চিতি ৫,০০০ টাকায় উন্নীত করো।
তো কুড়ির সঞ্চিতি যদি উন্নীত করতে বলে, যতটাকে উন্নীত করতে বলছে সেটাই হচ্ছে নতুন কুড়ির সঞ্চিতি। আর যদি বলে যে কুড়ির সঞ্চিতি 5,000 টাকা বৃদ্ধি করো, যদি বলে বৃদ্ধি করতে, মিলে যে কুড়ির সঞ্চিতি দেওয়া থাকবে সেটা হচ্ছে পুরাতন কুড়ির সঞ্চিতি। তো পুরাতন কুড়ির সঞ্চিতির সাথে যত টাকা বৃদ্ধি করতে বসে, এখানে আমাদের 5,000 টাকা বৃদ্ধি করতে বসে। তোমাদের প্রশ্ন যদি কুড়ির সঞ্চিতি, তোমাদের মিলে কুড়ির সঞ্চিতি দেওয়া আছে ধরলাম 8,000 টাকা, এই 8,000 টাকার সাথে তোমাদের কত টাকা বৃদ্ধি করতে বসে? 5,000 টাকা। এই 5,000 টাকা যোগ করলে যত হবে সেটাই হচ্ছে তোমার নতুন কুড়ির সঞ্চিতি। তারপরে তোমাদের হচ্ছে ভ্যাট। তো তোমাদের প্রশ্নে হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের সাথে হচ্ছে ভ্যাটটা যুক্ত থাকে, যে 15% ভ্যাট সহ, এভাবে অনেক সময় প্রশ্নে থাকে। তো তোমাদের যদি এভাবে থাকে তখন তোমরা কি করবে? তখন তোমাদের প্রথমত প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত ভ্যাটের পরিমাণ বের করতে হবে। এখন প্রদত্ত ভ্যাট কিভাবে বের করতে হবে? নিট ক্রয়কে গুণ করব 15/115, অর্থাৎ এখানে আমরা 115 কেন লিখবো নিচে? এখানে 115 লেখার কারণ হচ্ছে আমাদের এখানে বসে 15% ভ্যাট সহ। আমাদের শতকরা সাধারণত 100 হয়, কিন্তু যেহেতু এখানে 15% ভ্যাটও যুক্ত আছে এই নিট ক্রয়ের মানে ক্রয়ের মধ্যে, সেজন্য আমাদের 115 লিখতে হবে। যদি বলে ভ্যাট বাদে, যদি বলে 15% ভ্যাট বাদে বললে তখন আমাদের 100 থেকে বিয়োগ করতে হবে। যদি বলে সহ তখন 100 সাথে কি করতে হবে? যোগ করতে হবে। যদি এখানে বলছে 15% ভ্যাট সহ, সেজন্য আমরা 100 সাথে 15 যোগ করে 115 লিখছি। এখন আমরা এখানে ধরলাম যে আমাদের ক্রয় এবং বিক্রয় দেওয়া আছে হচ্ছে, ক্রয় দেওয়া আছে 1,20,000, তারপরে বিক্রয় দেওয়া আছে হচ্ছে, ক্রেডিট পাশে হচ্ছে বিক্রয় দেওয়া আছে 2,38,000, এবং বিক্রয় ফেরত ক্রয় ফেরত দেওয়া আছে, ক্রয় এবং বিক্রয় বার্তা দেওয়া আছে। এখন আমাদের নিট ক্রয় কিভাবে আমরা বের করব? নিট ক্রয় বের করার জন্য আমাদের প্রশ্নে তোমাদের মিলে যে ক্রয় দেওয়া আছে, এখানে ক্রয় দেওয়া আছে কত? 1,20,000। এই ক্রয়ের সাথে তোমাদের হচ্ছে যদি অলিখিত ক্রয় থাকে, অলিখিত ক্রয় তোমাদের সমন্বয় যদি অলিখিত ক্রয় থাকে, ওই অলিখিত ক্রয় যোগ করতে হবে। তারপরে যদি বিনামূল্যে পণ্য বিতরণ, তারপরে হচ্ছে অথবা আগুনে বিনষ্ট পণ্য অথবা বিনামূল্যে পণ্য বিতরণ, এগুলো থাকলে সেগুলো বিয়োগ করতে হবে। তারপরে ক্রয় ফেরত, হ্যাঁ, আমি পণ্য ক্রয় করে যখন ফেরত দিই তখন সেটা কি? ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত থাকলে সেটা বিয়োগ করতে হবে। তারপরে ক্রয় বার্তা, এখানে যেমন আমাদের ক্রয় বার্তা আছে, ক্রয় ফেরতও আছে এবং ক্রয় বার্তাও আছে, তো ক্রয় বার্তাও বিয়োগ করতে হবে। তো এভাবে বিয়োগ করার পরে লাস্টে আমাদের যেটা বের হয় সেটা হচ্ছে নিট ক্রয়। এই নিট ক্রয়ের উপরে হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। তো এখন আমাদের নিট ক্রয় যদি আমরা বের করি, আমাদের এখানে ক্রয় হচ্ছে 1,20,000 প্রশ্নে দেওয়া আছে, সেখান থেকে আমরা ক্রয় ফেরতটা বিয়োগ করব। ক্রয় ফেরতটা হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে? ক্রয় ফেরত যেটা ক্রেডিট পাশে যে টাকাটা লিখছে সেটা হচ্ছে ক্রয় ফেরত, কারণ ক্রয় ফেরতের মাধ্যমে আমাদের কি হয়? ক্রয়টা হ্রাস পায়, আর ক্রয় হ্রাস পেলে কি হয়? ক্রেডিট। সেজন্য ক্রেডিট পাশের যে টাকাটা আছে 3,000 টাকা, এই 3,000 টাকাটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত। তারপরে আমাদের ক্রয় বার্তা তাহলে কত? ক্রয় বার্তা কি এই যে ডেবিট পাশে 3,000 টাকা লিখছে, এই 3,000 টাকা ক্রয় বার্তা না, এই যে ক্রেডিট পাশে যেটা আছে এখানেও কিন্তু সেম, কারণ ক্রয় বার্তার মাধ্যমে আমাদের ক্রয়টা হ্রাস পায়, মানে ক্রয় হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে ক্রেডিট পাশে যে 2,000 টাকা লেখা আছে সেই 2,000 টাকা হচ্ছে ক্রয় বার্তা। তো এইভাবে করে তোমাদের লিখতে হবে। তারপর এখানে তাহলে আমরা 1,20,000 থেকে আমরা যদি 3,000 বিয়োগ করি, 2,000 বিয়োগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে কত? 1,15,000 টাকা। সেটার সাথে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে 15 দিয়ে গুণ করি আর 115 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 15,000 টাকা। এটা হচ্ছে আমাদের প্রদত্ত ভ্যাট। তারপর আমরা প্রাপ্ত ভ্যাট বের করব। প্রাপ্ত ভ্যাট আমরা সেম ভাবে বের করব। আমাদের এখানে বিক্রয় দেওয়া আছে 2,38,000 লিখলাম, মানে বিক্রয় থেকে আমাদের হচ্ছে বিক্রয় ফেরত বিয়োগ করতে হবে 5,000, আর বিক্রয় বার্তা বিয়োগ করতে হবে 3,000, তাহলে আমাদের আসবে 2,30,000। সেটার সাথে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 15 দিয়ে গুণ করব, তারপর আমাদের 115 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের আসবে হচ্ছে 30,000 টাকা। এটা ছিল আমাদের প্রাপ্ত ভ্যাট। তো এখন প্রদত্ত ভ্যাট প্রাপ্ত ভ্যাট বের করছি। প্রদত্ত ভ্যাট কি করতে হবে? প্রদত্ত ভ্যাটটা হচ্ছে আমাদের ক্রয় থেকে বাদ দিতে হবে। যখন আমরা বিশদ আয় বিবরণী করব, প্রদত্ত ভ্যাটটা ক্রয় থেকে বাদ দিতে হবে, আর প্রাপ্ত ভ্যাটটা হচ্ছে বিক্রয় থেকে বাদ দিতে হবে। এবং এই প্রদত্ত ভ্যাট এবং প্রাপ্ত ভ্যাট দিয়ে হচ্ছে ভ্যাট চলতি হিসাব করতে হবে। এখন এই ভ্যাট চলতি হিসাবটা তোমাদের কোন প্রশ্ন যদি বলে যে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো, তখন তোমরা এই ভ্যাট চলতি এভাবে করে প্রস্তুত করবা। চলমান জেড ছকে করতে পারো, টি ছকে করতে পারো, তবে চলমান জেড ছকটা করলে ভালো হবে। আর যদি না বলে সেক্ষেত্রে তোমাদের এভাবে করে বের করার দরকার নেই। সেক্ষেত্রে তোমরা জাস্ট ক্যালকুলেশন করে
ভ্যাট চলতি হিসেবে যদি ডেবিট জের বের হয়, ঠিক আছে, ভ্যাট চলতি হিসেবে যদি ডেবিট জের বের হয়, ডেবিট পাশে যদি অ্যামাউন্টটা বের হয়, সেই ক্ষেত্রে সেটা তোমাদের চলতি সম্পদ, আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের পাশে লিখতে হবে। আর ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট জের যদি বের হয়, এটা ভ্যাট চলতি হিসেবে ক্রেডিট জের হচ্ছে একটা ব্যবসার জন্য হচ্ছে কি দায়, ব্যবসার জন্য চলতি দায়, সেজন্য আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এটা চলতি দায়ের মধ্যে লিখবো। তো এখন কিভাবে ভ্যাট চলতি হিসাবটা বের করব? ভ্যাট চলতি হিসাবটা বের করার জন্য তোমাদের কোন প্রশ্ন যদি আসে তৈরি করতে বলে, সেক্ষেত্রে এভাবে তৈরি করবে। এখানে তোমরা প্রথমে ছকটা করবে, ছক করার পরে তোমাদের ব্যালেন্স বিড়ি লিখে ক্রিয়াও মিলিয়ে তোমাদের যদি ভ্যাট চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া থাকে, হয়তো ডেবিট দিকে থাকতে পারে, হয়তো ক্রেডিট দিকে থাকতে পারে, যে দিকেই থাকুক, যদি থাকে তখন তোমরা ব্যালেন্স বিড়ি লিখবে। লিখে যে পাশে দেওয়া আছে ডেবিট দিকে থাকলে ডেবিট দিকে লিখবা, ক্রেডিট থাকলে ক্রেডিট লিখবা, লিখে অ্যামাউন্টটা বসাবা। তারপরে এখানে ক্রয় হিসাব, এখানে প্রদত্ত ভ্যাট, ক্রয় হিসাব লিখে তোমাদের যে প্রদত্ত ভ্যাটটা আছে প্রদত্ত ভ্যাটটা লিখবা। প্রদত্ত ভ্যাট হচ্ছে ডেবিট, এটা মনে রাখবা, প্রদত্ত ভ্যাট হচ্ছে কি ডেবিট। তো প্রদত্ত এখানে বিবরণের ঘরে লিখতে হবে ক্রয় হিসাব আর প্রদত্ত ভ্যাটটা বসাতে হবে। প্রদত্ত ভ্যাট হচ্ছে কি ডেবিট, প্রদত্ত ভ্যাট 15,000 টাকা ডেবিট পাশে বসাবা। তোমরা ডেবিট পাশে বসানোর পরে উদ্বৃত্তের ঘরেও 15,000 টাকা বসাবা। তারপরে তোমাদের বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব লিখে এখানে হচ্ছে তোমাদের যে প্রাপ্ত ভ্যাট, বিক্রয় হিসাব লিখে তোমাদের প্রাপ্ত ভ্যাটটা বসাবো। প্রাপ্ত ভ্যাট হচ্ছে ক্রেডিট পাশে বসবে। প্রাপ্ত ভ্যাট সবসময় কোথায় বসবে? প্রাপ্ত ভ্যাট হচ্ছে ক্রেডিট পাশে বসবে। এখন পরবর্তীতে উদ্বৃত্ত এবং জেরের কলামে গিয়ে তোমাদের এখানে ডেবিট এবং ক্রেডিট বিয়োগ করার পর, ডেবিট থেকে ক্রেডিটটা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে কি ক্রেডিট পাশে কিন্তু উদ্বৃত্ত বের হবে 15,000 টাকা। এখন তোমরা বিক্রয় থেকে হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা এটা বিয়োগ করতে হবে। তারপরে আমরা যে বিক্রয় ভ্যাট বা প্রাপ্ত ভ্যাট বের করছিলাম 30,000 টাকা, সেটা শেষে হচ্ছে একদম সবার শেষে আমাদের বিয়োগ করতে হবে। হচ্ছে ভ্যাট বের করছিলাম 30,000, তো 30,000 বিয়োগ করলে আমাদের হবে হচ্ছে কত 2 লাখ টাকা। তারপর আমাদের ক্রয়, তো ক্রয় থেকে হচ্ছে আমাদের ক্রয় ফেরত, তারপর হচ্ছে ক্রয় বার্তা, বা আমাদের যদি আরো কিছু থাকে, যেমন আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ থাকলে সেটা বিয়োগ করতে হবে, আগুনে বিনষ্ট পণ্য থাকলে সেটা বিয়োগ করতে হবে। তারপরে যদি অলিখিত ক্রয় থাকে সেটা কিন্তু বিয়োগ করতে হবে না, সেটা কিন্তু যোগ করতে হবে। তো এভাবে ক্যালকুলেশন করার পরে হচ্ছে আমাদের একদম সবার শেষে হচ্ছে ভ্যাটটা বের করতে হবে। ভ্যাট বের করে হচ্ছে বিশদায় বিবরণীতে ভ্যাটটাকে বিয়োগ করতে হবে। তো এই যে আমরা এখন এই যে প্রশ্নে হচ্ছে আমাদের ক্রয় থেকে ক্রয় ছিল, ক্রয় থেকে আমরা ক্রয় ফেরত ছিল এবং ক্রয় বার্তা ছিল। তো আমরা ক্রয় থেকে প্রথমে ক্রয় ফেরত বিয়োগ করছি 3,000, ক্রয় বার্তা বিয়োগ করছি 2,000, তো আমাদের আসছে হচ্ছে 1,15,000। 1,15,000 টাকার উপরে হচ্ছে আমাদের ভ্যাটটা আমরা ক্যালকুলেশন করে বের করছি 15,000। বিশদায় বিবরণীতে আমরা যে ভ্যাটটা বের করছি প্রদত্ত ভ্যাট, সেই ভ্যাটটা হচ্ছে সবার শেষে বিয়োগ করে দিব। কত টাকা বের করছি? 15,000 টাকা। তো 15,000 টাকাটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের আসবে কত 1 লাখ টাকা। তো এটা হচ্ছে আমাদের বিশদায় বিবরণীতে কাজ। তারপর আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে তাহলে আমরা কি করব? আর্থিক অবস্থার বিবরণীতে হচ্ছে আমাদের এই যে ভ্যাট চলতি হিসাব আমরা প্রস্তুত করছিলাম, এই ভ্যাট চলতি হিসাবটা যদি ডেবিট দিকে, ভ্যাট চলতি আমি আগে বলছি ভ্যাট চলতি হিসাবে যদি ডেবিট উদ্বৃত্ত বের হয় সেটা চলতি সম্পত্তি লিখতে হবে, আর ক্রেডিট উদ্বৃত্ত বের হলে চলতি দায় লিখতে হবে। যেহেতু আমাদের চলতি ক্রেডিট, আমরা যখন ভ্যাট চলতি হিসাব তৈরি করছি, আমাদের যেহেতু ভ্যাট চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত বের হয়েছে, আমরা চলতি দায়ের মধ্যে লিখবো।